হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? ভিডিওর থাম্বনেল থেকে অবশ্যই জেনে গেছেন আমি কোথায় যাচ্ছি। ইয়েস, আমি যাচ্ছি নেপালে। অনেকেই এখন পর্যন্ত জিজ্ঞেস করে ফেলেছেন যে আবার কেন নেপালে যাচ্ছি। তো সবার জন্য এই প্রশ্নের উত্তরে আমি বলতে চাই, নেপাল এমন একটা দেশ যারা পাহাড় পছন্দ করেন, যারা মাউন্টেন পছন্দ করেন, তারা আসলে নেপালে একবার গিয়ে কারোই মন ভরবে না, বারবারই যেতে ইচ্ছা করবে। যে কারণেই আমি আবারও নেপালে যাচ্ছি। এবং সেকেন্ড মোস্ট কোয়েশ্চেন হচ্ছে যে নেপালে কি আসলে বাজেট ট্যুর করা সম্ভব? যদি সম্ভব হয় হলেও আসলে কেমন খরচ হবে? তো এবারে আমার নেপাল ট্যুর প্ল্যানটা আমি সেভাবেই করেছি। আমি 9 দিনের একটা ট্যুর প্ল্যান করেছি আসা যাওয়া মিলিয়ে। আমি যেটা করব, প্রত্যেকটা ভিডিওতে আমার ট্যুরের ডিটেলস ইনফরমেশন এবং কস্ট ইনফরমেশনগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনারা পরিপূর্ণ একটা ধারণা পেয়ে যান যে আসলে কোন খাতে কতখানি খরচ আপনার হতে পারে যদি আপনি নেপাল ট্যুরের প্ল্যান করে থাকেন। তো আজকে আমাদের প্রথম দিন এবং আমাদের আজকে থেকে জার্নি শুরু হলো। এখন বাজে সকাল 7টার মতো। আমরা যাচ্ছি এয়ারপোর্টের দিকে। আমাদের ফ্লাইট হচ্ছে 10:30টায়। আমার এয়ার টিকিটটা কিনা হয়েছে জানুয়ারির সেকেন্ড উইকে এবং আমি ভ্রমণ করছি ফেব্রুয়ারি 22 তারিখে। ঢাকা থেকে কাঠমান্ডু এবং কাঠমান্ডু থেকে ঢাকা এই রাউন্ড ট্রিপে আমার খরচ পড়ছে 32,000 টাকা। তারপর হাসিব ভাই, কি অবস্থা? Finally we have started our journey to Nepal. নর্মালি হচ্ছে নেপালে যাওয়া সব থেকে ইজি বর্তমান সময়ে। তো যেহেতু আমি নেপালে দুবারের মতন ভ্রমণ করেছি এবং আমার অভিজ্ঞতা হচ্ছে ইমিগ্রেশনে আসলে খুব বেশি ঝামেলা আসলে করে না, তেমন কোনো ডকুমেন্টস দেখতে চায় না, শুধুমাত্র ম্যাক্সিমাম আপনার এনওসিটা দেখতে চাবে। তো এই যে ডকুমেন্টসগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখানো, সবগুলো ডকুমেন্টস কিন্তু আমি ডাবল কপি করে নিয়েছি ইন কেস আমার লাগে। এবং জার্নির 5 থেকে 6 দিন আগেই আমি নেপাল ইমিগ্রেশন সাইট থেকে ইমিগ্রেশন ফর্মটা ফিল আপ করে ফেলি, যাতে করে এয়ারপোর্টে গিয়ে আমাকে এক্সট্রা লাইন ধরতে না হয়। এই কাজটা না করলেও আপনারা নেপালে ইজিলি যেতে পারবেন, তবে ইমিগ্রেশনটা যদি আপনি আগে সেরে ফেলেন সেক্ষেত্রে আপনি লাইনটা বা এক্সট্রা সময়টা হচ্ছে কিছুটা বাঁচালেন। তো যে ইমিগ্রেশন ফর্মটা আমি ফিল আপ করেছি সেটাও আমি একটা প্রিন্ট কপি নিয়ে নেই। নেপাল ভ্রমণের আগে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অনলাইন চেকিং করা। নেপালে যাওয়ার জন্য আপনি যে এয়ারলাইন্সটা ইউজ করবেন তাদের ওয়েবসাইট থেকে যদি সরাসরি টিকিট কাটেন সেক্ষেত্রে আপনারা ইজিলি সিটটা পেয়ে যাচ্ছেন নিজের পছন্দ মতো বা চুজ করে নিতে পারছেন তখনই। থার্ড পার্টি অন্য যে কোনো সাইট থেকে যখন আপনারা ফ্লাইট বুক করবেন সেক্ষেত্রে আপনাদেরকে আগের দিন ফ্লাইটের 24 ঘন্টা আগে আপনাদেরকে অনলাইন চেকিংটা করতে হবে এবং সেখান থেকে আপনারা সিট বুকিংটা করে নিতে পারবেন। বাট এবারে যেটা ফেস করেছি, যখন অনলাইন চেকিং করছিলাম তখন দেখলাম যে অলরেডি সবগুলো সিট বুক হয়ে গেছে। তো একদম সবার লাস্টের সিটের আগের রোটা পেয়েছি। শুরু হয়ে গেছে। ওকে, সো সব ফর্মালিটিস শেষ, বাংলাদেশ ইমিগ্রেশন শেষ করে আমরা এখন ফ্লাইটে আছি। চলে হাওল নিয়ে খাড়া আছে, একদম লাস্ট সিটে বসছি আমরা। একটু ঝাঁকি হবে বেশি, আপনারা কিছু মনে করবেন না। একটু ঝাঁকি হবে, কিছু মনে করবেন না, একটু দুলবে। আপনারা চেষ্টা করবেন বিমানের রাইট সাইডে সিট নেওয়ার জন্য, এটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম। তো সেক্ষেত্রে হিমালয়ান রেঞ্জ দেখার একটা চান্স থাকে। তো যাওয়ার সময় চেষ্টা করবেন ডান পাশে রোটা সিলেক্ট করার জন্য। নর্মালি ঢাকা থেকে কাঠমান্ডু যেতে 1 ঘন্টা 20 থেকে 1 ঘন্টা 40 মিনিটের মতো সময় লাগে। তো এর মধ্যে আমাদেরকে স্ন্যাক্স দেওয়া হলো। আগে দিতে হচ্ছে ঠান্ডা বার্গার, এবার ঠান্ডা বার্গার রিপ্লেস করে দেখলাম ওরা হচ্ছে স্যান্ডউইচ দিয়েছে। বাট বেটার, এবার স্যান্ডউইচটা আসলে খাওয়া গেছে। খাওয়ার কি বেশি মজা হয়েছে? হ্যাঁ, 2টা কেক নিয়ে বসছেন। হ্যাঁ আসিফ ভাই, খাবার কেমন লাগছে? খাবার মোটামুটি ভালো। স্যান্ডউইচটা ঠান্ডা ছিল। স্যান্ডউইচটা ঠান্ডা ছিল। ওকে গাইস, তো আমরা চলে আসলাম নেপালে। বাংলাদেশি ইমিগ্রেশন প্রসেসে আপনাকে হয়তো বা 2-1টা ডকুমেন্টস দেখতে চাইবে, 2-1টা প্রশ্ন করবে, খুব একটা প্রশ্ন করে না। বাট হচ্ছে নেপালি ইমিগ্রেশন আরো সহজ, ওরা তো আরো প্রশ্ন করে না, ওরা খুবই ওয়েলকামিং দেখায়। তো এখন হচ্ছে পরের স্টেপ, যেটা হচ্ছে আমাদেরকে ডলার ভাঙাতে হবে, যেহেতু আমাদের কাছে নেপালি কোনো রুপি আগে থেকে নাই। তো এখান থেকে আমরা দেখলাম যে এনসেলের সিমও পাওয়া যাচ্ছে। তো ভাবলাম যে আমরা এনসেলের সিমটাও নিয়ে নেই। তো 28 দিনের জন্য আমরা 20 জিবি যে প্যাকটা ছিল সেখানে 600 টাকা করে ছিল এবং এক্সট্রা সিমের জন্য 100 টাকা করে দিতে হচ্ছিল। সেই প্যাকেজটা আমরা হচ্ছে নিয়ে নিলাম। আর ক্যাব নিয়েছি থামেল সিটি পর্যন্ত, যেটার প্রাইস ছিল 900 নেপালি রুপিস।
Do you Mustan? You will drop us? হাসিব ভাই ইয়ো হাসিব ভাই চলেই আসলাম ফাইনালি। ওকে, তো আমরা এখন চলে যাচ্ছি থামেল শহরে। তো নর্মালি এইসব এজেন্ট থেকে যে কারগুলো বা ক্যাবগুলো আমরা পারচেস করি, ওরা শুধুমাত্র যেই পয়েন্টটা আপনি সিলেক্ট করবেন সেই পয়েন্টে আপনাকে ড্রপ করবে, আশেপাশে কোথাও আসলে নিয়ে থামাবে না বা কোনো সাপোর্ট দিবে না। কিন্তু আমরা খুবই লাকি ছিলাম, আমাদের যে ক্যাব ড্রাইভার ছিল উনি খুবই নাইস ছিল। তো উনি আমাদেরকে বেশ হেল্প করেছে হোটেল খোঁজার জন্য, নর্মালি এরকম কিন্তু পাওয়া যায় না। তো উনি আমাদেরকে প্রথমে নিয়ে গেল থামেল সিটিতে ঢুকার মুখেই একটা হোটেলে। তো এই হোটেলটা মোটামুটি ভালো ছিল, দেখতেও সুন্দর ছিল, কিন্তু আমি পার্সোনালি প্রেফার করছিলাম না। এটার কারণ হচ্ছে থামেলের যদি আপনি মিড সেন্টারে হোটেল নেন সেক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় ইজিলি মুভ করতে পারবেন এবং ওয়াকিং ডিস্টেন্সে আপনি রেস্টুরেন্ট বলেন, শপিং স্ট্রিট বলেন, কাঠমান্ডু দুর্বার স্কয়ার বলেন, সবকিছু পেয়ে যাবেন। যে কারণে আমি মেইন রোডের সাথে হোটেলটা না নিয়ে একটু ভিতরের দিকে হোটেল নেওয়াটা প্রেফার করছিলাম। পরে আমাদের ক্যাব ড্রাইভার আমাদেরকে আরেকটা হোটেলের কাছে নিয়ে গেলেন, এটা পড়েছে থামেলের জেপি রোডে এবং এখানে সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এখান থেকে কাঠমান্ডু দুর্বার স্কয়ারও ওয়াকিং ডিস্টেন্স, মাত্র 5 মিনিট লাগবে যেতে। 1800 নেই, I think it's a hotel. We'll book for 2 days. তো একদম শেষ 2 দিনের জন্য আমরা এখানে হোটেল বুক করি এবং আমাদের হোটেলের খরচ পড়েছে 1800 করে পার রুম। আমাদের আজকের প্ল্যান হচ্ছে আজকে রাতের বাস ধরি আমরা হচ্ছে পোখারাতে চলে যাব। কাঠমান্ডুতে আমরা আসলে ভাবে থাকছি না, কারণ কাঠমান্ডু আমরা আসার সময় প্ল্যান করেছি ঘুরবো। তো যেহেতু আমরা শেষ 2 দিনের জন্য এই হোটেলটা বুক করে নিয়েছি, তো আজকে আমরা হোটেলের রিসেপশনে একটু কথা বলে আমাদের লাগেজগুলো কিছুক্ষণের জন্য এখানে রাখছি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত, কারণ সন্ধ্যায় আমরা আবার মুভ করব, সো দ্যাট আমাদের আজকের জন্য আর কোনো রুম বুক করতে না হয়। তো আমি যেটা করেছি এখানকার লোকাল এক ফ্রেন্ডকে দিয়ে আমি আমার বাস টিকিটটা কেটে ফেলেছি এবং আমার বাস টিকিট পড়েছে পার পারসন 1300 নেপালি রুপিস করে। আপনারা যারা বাংলাদেশ থেকে অনলাইনেই বুক করে আসতে পারেন সেক্ষেত্রে 1200 থেকে 1700 নেপালি রুপিসের মধ্যে আপনারা বাস টিকিট পাবেন। ওকে গাইজ, অনেক টায়ার্ড হয়ে গেছি এবং এখন আসলেও কিছু খেতে হবে। আমি তো এই মুহূর্তে ক্রেভ করছিলাম হচ্ছে নেপালির ঝোল মোমোর এবং আমি মোটামুটি সবাইকে কনভিন্স করছিলাম যে আমরা আর কোথাও যাতে না যাই, আগেরবার আমি যেখানে ঝোল মোমো খেয়েছি সেখানেই যাতে যাই। তো ইয়েস, আমি সবাইকে নিয়ে চলে আসলাম হচ্ছে কোয়ালিটি ক্যাফেতে এবং এখানে এখন হচ্ছে আমি ঝোল মোমো খাবো। খাইতে চাই ঝোল মোমো, অনেকগুলো দেয়, 3 জনে আমরা ট্রাই করতে পারবো। অনেক ডিশ আইটেমস। आप कैसे हो? आप कैसे हो? তা আমরা হচ্ছে এখানে কোয়ালিটি ক্যাফেতে ঢুকলাম। আমরা এখানে একটা থালি অর্ডার করেছি আর সেই সাথে ছিল নেপালি বাফ মোমো। চলো কাঠমান্ডু দরবার স্কয়ার, দরবার স্কয়ার কিন্তু 3টা। ওকে, কাছাকাছি চলে আসছি দরবার স্কয়ারের। এর আগের বার দরবার স্কয়ার 2 বারই এসেছি রাতের বেলা, এবার হচ্ছে প্রথমবার দিনের বেলা ঘুরতেছি দরবার স্কয়ার। আগেরবার আমি ভ্রমণ করেছিলাম এক্স্যাক্ট উইন্টার টাইমে, বাট এবার আমি ভ্রমণ করছি স্প্রিং টাইমে, মানে শীতের শেষ। তারপরেও কিন্তু থামেলে দেখলাম প্রচন্ড বাতাস ছিল এবং কিছুটা ঠান্ডা লাগছিল। তো সবার জন্য সাজেশন হচ্ছে আপনারা যখন পরবর্তীতে এই সময়টাতে আসবেন তখনও কিন্তু টুকটাক শীতের জামা কাপড় নিয়ে আসবেন, কারণ ঠান্ডাটা বেশ ভালোই আর প্রচন্ড বাতাস ছিল এবং বাতাসটা আসলে গায়ে লাগছিল। কিন্তু গাইজ এখানে একটা মজার ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে দিনের বেলা যদি আপনি দরবার স্কয়ারে ঘুরতে যান আপনাকে 500 নেপালি রুপিস দিতে হবে আর রাতের বেলা কিন্তু পুরোপুরি ফ্রি। তা আমরা যেহেতু বাজেটে আসছি আমাদের কাছে মনে হয়েছে এই মুহূর্তে এত অল্প সময়ে দরবার স্কয়ার ঘোরাটা অর্ধি হবে না, তো আমরা আবার ব্যাক করলাম। এটা কি বন্ধ? তো লাঞ্চ শেষ করার পরে মনে হচ্ছিল যে একটু কফি খাওয়া উচিত, অ্যান্ড নেপালি কফি ইজ ভেরি নাইস, আমার কাছে খুবই ভালো লাগে। তা আমি সেই শপটাতেই চলে এসেছি নেপালি কফি খাওয়ার জন্য। আমরা খুব মজা করে কফি খেয়েছি কারণ এত সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস আসছিল, তার মধ্যে দিয়ে এই হট কফি খুবই ভালো লাগছিল এবং এই দোকানের কফিটা কিন্তু খুবই নাইস। জন্য কত 225 টাকা? হ্যাঁ
ঠিকই তো আছে। তো যেতে যেতে আমরা এদিক ওদিক ঘুরছিলাম এবং দোকানগুলো দেখছিলাম। তা আমাদের সাথে কয়েকজন জামা কাপড় দেখছিলেন, কারণ তারা পর্যাপ্ত শীতের জামা কাপড় আনেন নাই তাদেরকে বলার পরেও। তো যাই হোক, তারা একটু টুকটাক দেখছিলেন। তো ফাইনালি তেমন কিছু কিনা হয়নি, আমরা জাস্ট দেখে নিলাম এবং আইডিয়া নিলাম যে আসার সময় আমরা কি পরিমাণে শপিং করব। এন্ড আমার তখন মাথায় ঘুরছিল আমাকে অনেক টাকা সেভ করে রাখতে হবে জাস্ট ফর দ্য শপিং। তো দেখা যাক আমাদের এই বাজেট ট্যুর আমরা কতখানি কি করতে পারি, সেই অনুযায়ী আমরা পরবর্তীতে লাস্টে শপিং করব। তো আমাদেরকে বলা হয়েছে বাস কাউন্টারে 7:30টার মধ্যে থাকতে। থামিলের জেপি রোড থেকে নিউ বাস স্ট্যান্ড পর্যন্ত সময় দেখাচ্ছিল 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আমরা একটা ক্যাবে করে ফাইনালি বাস কাউন্টারে চলে আসলাম। তো এই বাসটা আসলে খুব একটা ভালো পড়েনি, আমি যাকে দিয়ে আসলে বুক করিয়েছি সে হয়তো বা বুঝেনি, লেগ স্পেসটা খুবই কম ছিল, লেগ স্পেসটা ভালো ছিল না, যে কারণে একটু কষ্ট হয়েছে। তো ঘুম দিতে দিতে চলে আসলাম হচ্ছে পোখারা। আমরা হচ্ছে একটা ক্যাব নিচ্ছি আমাদের হোটেল পর্যন্ত, আমাদের হোটেল হচ্ছে গন্তব্য স্ট্রিটে, সেখান পর্যন্ত আমাদের ভাড়া নিচ্ছে 400 নেপালি রুপিস। কেমন ঠান্ডা লাগে হাসিফ ভাই? সেরকম কিছু না। ওকে, পোখারা বাস স্ট্যান্ড আমাদের রিসোর্ট পর্যন্ত নিচ্ছে 400 রুপি। কিন্তু আগেরবার আমার মনে হচ্ছে একটু ডিফারেন্ট লাগছে পোখারা বাস স্ট্যান্ডে, ওই পারে মনে হয়। কয়টা বাজে এখন? 6:12। তাপমাত্রা 10 ডিগ্রি, বেশি দূরে না তো। আমার তো খুবই হ্যাপি লাগছিল, আমি খুবই হ্যাপি ছিলাম। আমি কাঠমান্ডুতে নেমে যতটা না হ্যাপি ছিলাম তার থেকেও বেশি পোখারাতে নেমে আমার খুবই আনন্দ হচ্ছিল। এবং এই ভোর রাতে এত ঠান্ডা বাতাস ছিল কি বলবো। আপনারা যারা এই সময় ধরে আসবেন অবশ্যই কিন্তু গরম জামা সাথে করে নিয়ে আসবেন, আমি আবারও বলছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেপাল সিরিজের দ্বিতীয় ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘুরপোকার সাথে থাকুন। যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই গাইস। এই যে লেক। হাই, হাউ আর ইউ? Welcome. Hi.